ঝাড়খণ্ডের জাদুগোড়া অঞ্চলে একটি দেবী আছে, রঙ্কিনী দেবী। রঙ্কিনী দেবী কিন্তু বাংলা সাহিত্যেও আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় তুমি রঙ্কিনী দেবীর খড়গ বলে এক্স্যাক্টলি তুমি পাবে। এই রঙ্কিনী দেবী কে? 2018 সালে আমি বরন্তি বেড়াতে গিয়েছিলাম। বরন্তি খুব সুন্দর জায়গা, বরন্তি, গড়পঞ্চকোট, কল্যাণেশ্বরী, পাঞ্চেত। তো ওই কল্যাণেশ্বরীতে গিয়ে আমার বেশ কিছু সাধুর সাথে যোগাযোগ হয়েছিল। সে ডেকে বিভিন্ন রকম কথা আলাপ আলোচনার পর আমাকে বলে যে এরকম তুমি যাবে ঘাটশিলা থেকে অনতি দূরে জাদুগোড়া, এই জায়গাটা বলেনি, দেবী রঙ্কিনী দেবীর মন্দিরে যাবে, জীবনে অনেক কিছু বিষয়কে মিলিয়ে দেখতে পাবে। তো ঘাটশিলায় মূলত দুখানা রঙ্কিনী দেবীর মন্দির আছে, অনেকগুলোই আছে। এবং শুধু ঘাটশিলায় নয়, মেদিনীপুরে আছে, বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলেও রঙ্কিনী দেবীর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির টন্দির আছে। কিন্তু মূলত যে রঙ্কিনী দেবী সেটি কিন্তু আছে ঝাড়খণ্ডের জাদুগোড়া অঞ্চলে, রাজ্য সড়কের যে রাস্তা, সেই রাস্তার ওপরে, এবং সেই গ্রামটার নাম হচ্ছে রোহিণীবেড়া। এই রঙ্কিনী দেবী আসলে কে? রঙ্কিনী দেবী হচ্ছে ভূমিজ উপজাতি যে তাদের কিন্তু আরাধ্য দেবী, এবং তারা কিন্তু রঙ্কিনী দেবীকে মূলত দুর্গা বা কালী রূপেই আরাধনা করেন। এবং গহীন জঙ্গলের মধ্যে এই মন্দির একটা সময় ছিল। বিবাহ বিচ্ছেদের যোগ আর বিয়ে না হওয়ার যোগ দুটো আলাদা। বিবাহ বিচ্ছেদ যার আছে তার বিবাহ বিচ্ছেদ হবেই। তার সাথে যদি তুমি তাকে প্রতিকার হিসেবে বলো যে আমি বিয়ে না করাটা এটার প্রতিকার, এটা কখনো বাস্তবের সাথে মিলবে না। তোমার যদি চার্ট কমিটেড হয়, প্রমিস করে তোমার বিবাহ বিচ্ছেদ হবে মানে হবেই। তার জন্য এমন নয় যে তুমি বিয়ে করছো না, বিয়ে করছি না আলাদা ব্যাপার, ওটা একটা আলাদা সেক্টর। আমি বিয়ে করছি না এই কারণে যে আমার বিবাহ বিচ্ছেদ, যদি বিবাহ বিচ্ছেদ লেখা থাকে, আবারও বলছি, বিবাহ বিচ্ছেদ হবেই হবে। আজকের দুনিয়ায় দাঁড়িয়ে যত বড় বড় ক্রাইসিস ম্যানেজাররা আছে তাদের প্রত্যেকের শনিচন্দ্র যোগ আছে, নালে তারা বড় বড় ক্রাইসিসকে ম্যানেজ করতে পারবে না। আমাদের নয়, বিভিন্ন দেশের রাষ্ট্রের যারা বড় বড় মাথা তাদের প্রত্যেকের শনিচন্দ্র যোগ আছে, থাকতেই হবে, না হলে সে ভালো ক্রাইসিস ম্যানেজ করতে পারবে না। স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? মূলত ম্যানেজই তো করেছিলেন। হিন্দু ধর্ম, সনাতন ধর্মকে দারুণ একটা ওয়েতে নিয়ে এসেছিলেন। এই যে এটা তো একটা বিরাট ক্রাইসিস ছিল তখনকার দিনে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে গোসাই ঠাকুর নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি তিনি গোসাই ঠাকুরের আড্ডায় আজকে দ্বিতীয়বার, অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষ। ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা। কেমন আছো দাদা? বলো। ভালো আছি। আগের ভিডিওটা বেশ ভালো সাফল্য পেয়েছে, রেসপন্স পেয়েছে, প্রচুর মানুষ কমেন্ট করেছে। কেমন অনুভূতি হচ্ছে তোমার? গোসাই ঠাকুরের আড্ডা আমার মনে হয় এই মুহূর্তে, এই সময়ে দাঁড়িয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেটা মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে একদম ঠিকঠাক। কারণ মানুষেরও কিছু সময় কিছু জিনিস অত্যন্ত প্রয়োজন জানার, সঠিক সময়ে সঠিক জিনিস জানার প্রয়োজন মানুষের। তো সেক্ষেত্রে আমি বলবো যে গোসাই ঠাকুরের আড্ডা একদম ঠিকঠাক। থ্যাংক ইউ সো মাচ। তবে সবার আগে যে প্রশ্নটা দিয়ে আজকের এপিসোডটা শুরু করব সেটা হচ্ছে যে অ্যাস্ট্রোলজি মানুষের জীবনকে কিভাবে পরিচালিত করে? অ্যাস্ট্রোলজি মানুষের জীবনকে কিভাবে পরিচালনা করে এটা তো এক কথা বা এক বাক্যে শেষ করা যাবে না। আমরা বিস্তারিতভাবে শুনবো। বিস্তারিতভাবে শুনতে গেলে সবার প্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে তাহলে সম্পূর্ণ বিষয়টা খুব ভালো করে আগে মন দিয়ে শুনতে হবে, এবং তারপর যে কথাগুলো বলবো সেগুলো প্র্যাকটিক্যালি ভাবতে হবে, খুব বাস্তবের সাথে ভাবতে হবে। এখানে কোনো রকম কোনো জাদু নেই, এখানে সম্পূর্ণ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বাস্তবের সঙ্গে ভাবতে হবে। সবার প্রথম বলবো যে জ্যোতিষ বা জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষী, এই কথাটা শুনলে এক প্রকার মানুষ, এক শ্রেণীর মানুষের চোখ লোভে চকচক করে ওঠে।
তারা ভাবে যে জ্যোতিষের কাছে গেলে সম্ভবত তাদের জীবন অনেক বেশি ভালো হয়ে যাবে, মানে ভাগ্যটা পরিবর্তন হবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র ভাগ্য পরিবর্তন করতে পারে না, একদমই ভাগ্য পরিবর্তন করতে পারে না। জ্যোতিষশাস্ত্র কোনোভাবেই ভাগ্য পরিবর্তন করতে পারে না, এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো এটা জেনে নিতে হবে যে জ্যোতিষশাস্ত্র কিন্তু কোনো কুসংস্কারও নয়। কুসংস্কার মুক্ত হয়ে যদি জ্যোতিষীর কাছে আসা যায়, যদি জ্যোতিষশাস্ত্রকে বোঝা যায়, তাহলে পরেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের দ্বারা জীবনকে একটা জায়গায় দাঁড় করানো যাবে। জ্যোতিষশাস্ত্র কিন্তু মানুষকে সঠিক পথ দেখাতে পারে জীবনে, কোন পথে চললে মানুষ জীবনে সাফল্য পাবে, সমৃদ্ধি পাবে বা পাবে না। এখানে কোনোভাবেই ভাগ্যকে পরিবর্তন করে দেওয়া বা ভাগ্যে একটা বিরাট কিছু পাইয়ে দেওয়া, এটা একেবারেই নেই। এবার কেন বললাম যে জ্যোতিষশাস্ত্র কুসংস্কার মুক্ত হয়ে ভাবতে হবে? কারণ জ্যোতিষশাস্ত্র একটি অত্যন্ত প্রাচীন শাস্ত্র। এই প্রাচীন শাস্ত্রে পুরাকাল থেকেই কিছু অনভিজ্ঞ জ্যোতিষী বলো বা কিছু অসাধু ব্যক্তি বলো, যে যেরমভাবে ভাববে, তারা কিন্তু এই জ্যোতিষশাস্ত্র থেকে মূল কিছু বিষয়কে মানুষের সামনে একটা ভয়ের আবরণ সৃষ্টি করে রেখেছে, যে ভয়টা দেখিয়ে তারা তাদের ব্যবসাকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো একটা গল্প বলি তোমাকে। ছোট হাতির বাচ্চাকে দেখেছো কখনো? ছোট হাতির বাচ্চাকে কি করে? পায়ে দেখবে একটা লোহার শেকল দিয়ে বেঁধে রাখে, এবং সেই হাতি যখন পূর্ণাঙ্গ বয়সে গিয়ে পৌঁছয় সেই শেকলটা দিয়েই বেঁধে রাখে। এখানে একটা সাইকোলজি গেম খেলা হয় হাতির বাচ্চার সাথে, যে এই যে আমি বেঁধে দিলাম, সেটা কিন্তু হাতির বাচ্চার থেকে সেই শেকলটা কিন্তু ভারী হয়, সে সেটা ছিঁড়তে পারে না। কিন্তু যখন হাতি পূর্ণাঙ্গ হয়ে যায় তখন ওই সাইকোলজিটাই কাজ করে যে আমি এটা আর ছিঁড়তে পারবো না। কিন্তু যে শেকলটা দিয়ে হাতিটাকে বাঁধা, ওটা অনায়াসে একটা পূর্ণাঙ্গ হাতি ছিঁড়ে চলে যাবে। তো ঠিক জ্যোতিষশাস্ত্রের এই ভয়গুলোকেও এইভাবেই মানুষের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বছরের পর বছর। আজ বলে নয়, একদম অতীতে তুমি চলে যাও, এখনো সেইগুলোকে ধরে রাখা হয়েছে। আমি একটা করে আসবো যে কি ভয়, কি কুসংস্কার, কোথা থেকে এই কুসংস্কারের উৎপত্তি, সব আসবো। কিন্তু সর্বোপরি এই যে তুমি যে প্রশ্নটা করলে যে পরিচালনা কিভাবে করবে, পরিচালনা তো এইভাবেই করবে। প্রথমত হচ্ছে লোভকে বিসর্জন দিয়ে আসতে হবে। বহু মানুষ আসে আমাদের কাছে, এসে বলে যে দাদা ওর চাটটা না খুব ভালো, আমার চাটটা এত খারাপ কেন? কারোর চাটের সাথে তুমি যদি ট্যালি করতে যাও, তোমারটা তোমার মতো, আমারটা আমার মতো। বহু মানুষ আছে ব্রেকআপ হয়ে যাবার পর, ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক, সে চায় যে তার যার সাথে ব্রেকআপ হয়েছে সেই যাতে সারা জীবন তার মতো সুখী না হতে পারে। এগুলো একটা অদ্ভুত না? মানে আমার চাট আমাকে যেটা সাপোর্ট করবে আমি তো সেটাই করব। আমরা শুধু একটা গাইডলাইন দিই, একটা গাইডেন্স করে দিই যে এইদিকে যাও, এদিকে গেলে তোমার জীবনে এই হবে, ওদিকে গেলে তোমার জীবনে সেই হবে। এটার বাইরে কিন্তু জ্যোতিষশাস্ত্র আহামরি তোমার কপালকে বদলে দিয়ে বা ভাগ্যকে বদলে দিয়ে তোমাকে একদম রাজসিংহাসন দেবে না। রাজসিংহাসন পাওয়ার যোগ্যতা বা চাটে সেই সংযোগ তোমার থাকতে হবে, তোমার থাকতে হবেই হবে। আমরা শুধু গাইডেন্স করে দেব। আমরা বহু মানুষকে দেখে কি বলি যে আপনার কোনো সন্তান বা কারোর, আপনার কিন্তু সন্তানের একটা বছর ইয়ার লস হবে। ইয়ার লস মানে সে কি ফেল করবে? ফেল নয়, সে কিন্তু শারীরিকভাবেও অসুস্থ হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। এইটাই গাইডেন্স। আমি কোনো অবস্থাতেই সেই ছেলেটাকে বা মেয়েটাকে, যদি তার ইয়ার লসের একটা নির্দেশ থাকে তার চাটে, আমি কোনোভাবেই তাকে ইয়ার লস থেকে বাঁচাতে পারবো না। আমি তাকে একটা গাইড করতে পারবো। বহু মানুষ আছে, বহু অভিজ্ঞ অনভিজ্ঞ মানুষকে আমি দেখেছি, অনেক অন্য মানুষ, আর প্রচুর আমাদের পেশার অনেক মানুষকে আমি দেখেছি। মানে এটা বললে হয়তো অনেকে খারাপ ভাববে, অনেকে কি বলবো মজা করবে, কিন্তু আমাদের প্রফেশনেরই অনেক মানুষকে দেখেছি, তারা বলে যে আপনার না ডিভোর্সের একটা যোগ আছে, বিবাহ বিচ্ছেদের যোগ আছে। এবং বহু আমাদের পেশার লোকই আছে, জানি না তারা কতটা অভিজ্ঞ না অনভিজ্ঞ, বলে, আমারই অনেক বন্ধু বান্ধব আছে, বলে যে না বিয়েটা করলাম না, জানি কেন না, আমি চারটা দেখে বুঝলাম যে আমার বিবাহ বিচ্ছেদের একটা যোগ আছে। বিবাহ বিচ্ছেদের যোগ আর বিয়ে না হওয়ার যোগ দুটো আলাদা। আচ্ছা, বিবাহ বিচ্ছেদ যার আছে তার বিবাহ বিচ্ছেদ হবেই হবেই। তার সাথে যদি তুমি তাকে প্রতিকার হিসেবে বলো যে আমি বিয়ে না করাটা এটার প্রতিকার, এটা কখনো বাস্তবের সাথে মিলবে না। তোমার যদি চার্ট কমিটেড হয়, প্রমিস করে তোমার বিবাহ বিচ্ছেদ হবে মানে হবেই। তার জন্য এমন নয় যে তুমি বিয়ে করছো না, বিয়ে করছি না আলাদা ব্যাপার,
ওটা একটা আলাদা সেক্টর। আমি বিয়ে করছি না এই কারণে যে আমার বিবাহ বিচ্ছেদ, যদি বিবাহ বিচ্ছেদ লেখা থাকে আবারও বলছি বিবাহ বিচ্ছেদ হবেই হবে, হবেই হবে। আমি বহু মানুষকে দেখেছি জটক বিচার করিয়েছে, ভালো ফল বেরিয়েছে, তো বিবাহ বিচ্ছেদ হয়েছে। কেন হয়েছে? কেন হয়েছে? কারণ ওটা হবেই। আরো একটা কথা বলি, একটা সম্পর্ক, বিবাহ বিচ্ছেদের পর একটা সম্পর্ক যখন ভাঙছে, মানে বিবাহটা যখন বিচ্ছেদ হচ্ছে, সম্পর্কটা যখন ভাঙছে, তখন সাধারণত সমাজ তাকে একটা অন্য চোখে দেখে। দেখে তো যে মেয়েটা হয়তো ডিভোর্সি, ছেলেটা ডিভোর্স। আচ্ছা, 7-8 বছর একটা মানুষ বৈবাহিক জীবনে থাকার পর যখন বিবাহ বিচ্ছেদ হচ্ছে, এইভাবে দেখছে। বহু সম্পর্ক আছে তো 8 বছর 10 বছর ছিল, সে কি শুধুমাত্র সামাজিকভাবে কোনো কি বলবো অফিসিয়ালি কোনো কিছু পায়নি বলে তার সম্পর্কের কোনো গুরুত্ব নেই? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বিষয় এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল করেই দেখানো আছে, মানে জ্যোতিষে দেখানো আছে, একটার সাথে একটা গুলিয়ে ফেললে হবে না, জানতে হবে, বুঝতে হবে। এটাই গাইডেন্স। এই যে জ্যোতিষ শাস্ত্রটা, এই যে কথাটা তুমি বললে কি করে পরিচালনা করে, এইভাবেই তো পরিচালনা করে। কখনোই হতে পারে না যে আমার বিবাহ হচ্ছে না মানে আমার বিবাহে কোনো বাধা আছে, এটা কখনো হতে পারে না। কখনো হতে পারে না যে আমার বিবাহ হচ্ছে না মানে আমার বিবাহে কোনো বাধা আছে। আমার বিবাহ হচ্ছে না মানে এই সময়ে হচ্ছে না, এই সময়টা আমার জন্য ঠিক নয়। হতেই পারে 40 বছরের পর মানুষ যদি 40-42 বছরের পর যদি জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে, 40 বছর বয়সের পর সে বিবাহ কেন করবে না? বিবাহ তো হতে পারে, সেটাও তো পার্ট অফ লাইফ। তাকে যে 28 বছরেই নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের পায়ে বিয়ে করতে হবে, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই, কোথাও এটা লেখা নেই। এইভাবেই জ্যোতিষশাস্ত্র পরিচালনা করে সর্ব জায়গায়। এখন একটা জিনিস দেখবে, এই যে আমি তোমাকে বলছি না, একটা ভয়ের বিষয়। জ্যোতিষশাস্ত্র পুরা কাল থেকে অনভিজ্ঞ কিছু মানুষ আছেন, হ্যাঁ, প্রচুর পূজা পাঠ করছেন, আবার পূজা পাঠের একটা এখন বিরাট ব্যাপার হয়ে গেছে, বিভিন্ন সময় অমুক করছে তমুক করছে। সবার প্রথমে আমি নিজে জ্যোতিষী হয়ে আমি এটা তোমাকে বলে দিচ্ছি, একজনের চার্টে তুমি দেখলে মাঙ্গলিক যোগ, সবার প্রথম মাঙ্গলিক যোগটা দেখে কি করে? ম্যাক্সিমাম মানুষ জানে যে মঙ্গলের একটা অবস্থান থেকে দেখে, সেটা লগ্নকে ধরে দেখে না কি করে দেখে সেটা কিন্তু সাধারণ মানুষ জানে না। মঙ্গল ওরিয়েন্টেড একটা ব্যাপার, এটা কিন্তু সাধারণ মানুষ বোঝে। জ্যোতিষীদের মধ্যেও আমার বেশ একটা দ্বন্দ্ব আছে যে কজন প্রকৃত মাঙ্গলিক বিচার করতে জানে। কারণ মাঙ্গলিক শুধু লগ্ন থেকে নয়, শুক্র থেকে, চন্দ্র থেকে এর দেখার একটা সিস্টেম আছে। কালপুরুষ চক্রের রাশি আছে, নক্ষত্র আছে, কার দৃষ্টি আছে, কোন গ্রহের সাথে সংযোগ করে আছে, এই প্রত্যেকটা বিষয় একটা মাঙ্গলিকের জন্য দেখা অত্যন্ত জরুরি। মাঙ্গলিকের বিভিন্ন ঘর আছে, 1, 4, 7, 8, 12। যদি আমি খুব কমন ভাবে বলি 1, 4, 7, 8, 12, এখানে মঙ্গলের অবস্থানকে বলা হয় মাঙ্গলিক। আচ্ছা, ঠিক আছে, মাঙ্গলিক, আমি মাঙ্গলিক, তাই আমার বিয়ে হচ্ছে না। ওই যে হাতির গল্পটা বললাম যে সাইকোলজিক্যালি একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, ছোট থেকেই একটা মেয়ে বা একটা ছেলেকে বলা হয়েছে ওর মাঙ্গলিক আছে, ওর বিয়ে হবে না। তার যখন ন্যাচারালি বিয়েটা হচ্ছে না 28-30-এ গিয়ে, সে বললো ওই বলেছিল হ্যাঁ মাঙ্গলিক আছে। এইবার এসো মজার জায়গায়, মাঙ্গলিক আছে কি করতে হবে না, মাঙ্গলিক দোষটা খণ্ডন করতে হবে। প্রথমত তো এটা দোষ, তো এটাই লোকে বলে দোষ, কিন্তু জ্যোতিষশাস্ত্রে কোথাও কোনোদিন কিছু দোষ বলে নেই, যা আছে সব যোগ। দোষ বলে জ্যোতিষশাস্ত্রের কোনো কথা নেই, যা আছে সব যোগ। যোগ আর দোষের মধ্যে অনেক পার্থক্য। দোষ মানে আমরা সেটাকে খারাপই ধরি, কিন্তু যোগ মানে সেটা খারাপ ফলও দিতে পারে, ভালো ফলও দিতে পারে। এবং এই সেম অ্যাজ কিন্তু কালসর্প দোষও বলে অনেক। হ্যাঁ, কালসর্প যোগ। একটা কথা বলি, শক্তি, তোমার একটা শক্তি আছে, যে কোনো দৈহিক শক্তি হোক, মেন্টাল শক্তি, তোমার শক্তি আছে, এই শক্তিটা নিউট্রাল তোমার মধ্যে, তেমন মঙ্গলের শক্তিও নিউট্রাল। যে কোনো গ্রহেরও সংযোগের পর একটা জায়গায় সে বসে আছে, এটা নিউট্রাল। এটাকে তুমি চালনা কিভাবে করবে, শুভ দিকে না অশুভ দিকে, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তাই তো তোমার হাতে একটা পাওয়ার দেওয়া আছে, এই পাওয়ারটা নিউট্রাল তোমার হাতে দেওয়া আছে, তোমার ওপর নির্ভর করছে তুমি এই পাওয়ারটা কি কোন দিকে কাজ করাবে, ভালো দিকে না খারাপ দিকে, মানুষের সেবায় কাজ করাবে না মানুষকে নিগ্রতে, মানে মানুষকে শোষণ করতে, এটা তো তোমার হাতে। সেরকম প্রত্যেকটা গ্রহেরই এই যে বিষয়গুলো, এটা কিন্তু নিউট্রাল। সেরকম মাঙ্গলিকেরও, মানে মঙ্গলের একটা শক্তি, মঙ্গলের একটা এনার্জি জন্মচাটে আছে, সেটা এবার তুমি তোমার কোন দিকে যাবে সেটা তো চার্ট বলবে, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু মূলত হচ্ছে এই মাঙ্গলিক যোগ খণ্ডন করতে, মানে যেটা মাঙ্গলিক দোষ যাই হোক, যোগ, হ্যাঁ দোষ তো নয়, কারণ এটা একটা যোগ। এই যোগ, মাঙ্গলিক যোগে আমি বহু মানুষকে দেখেছি, তারা এত এনার্জেটিক, তারা এত দারুণ দারুণ জীবনে কাজ করেছে, তাদের জীবদ্দশায় সেই কাজ দেখবার মতো।
তাহলে সেটা খারাপ হবে কি করে? শুধুমাত্র তাকে আমি খারাপ বলে তুলে রাখলাম। এই জন্যে তুলে রাখলাম কারণ এটা থেকেই ব্যবসাটা করা যাবে, এটা থেকেই টাকাটা রোজগার করা যাবে। আজ বলে নয়, পুরা কাল থেকে এটা হয়ে আসছে এবং এখনো পর্যন্ত অনভিজ্ঞ জ্যোতিষীরা, একটু তুমি ইন্টেরিয়ারে যাও, সেখানে একদম এই ব্যাপারটা তো খুব রমরম ব্যাপার। এখানে আমার একটা প্রশ্ন আছে, মাঙ্গলিক যোগ খণ্ডন করতে হবে। সে বলল যে খণ্ডন করতে কি করতে হবে? এই পুজো, ওই পুজো, সেই পুজো করতে হবে। পুজো করে নেবে। পুজো করার সময় যে পুজোটা করবে বলে বলেছে তোমায় যে আমি পুজো করে দেবো, সে জ্যোতিষী হতে পারে, তান্ত্রিক হতে পারে, পুরোহিত হতে পারে, যে হ্যাঁ মাঙ্গলিক আছে, মাঙ্গলিক খণ্ডন করব, পুজো করে খণ্ডন করবে। তাকে একদম ডিটেলিংয়ে জিজ্ঞাসা করে নিতে হবে যে এইটা খণ্ডন হওয়ার মানে এই পুজোটা হওয়ার পর বা যে প্রক্রিয়ায় সে এটা খণ্ডন করবে, এই প্রক্রিয়ার কতদিন পর এটা আমার জন্মচাটে খণ্ডন হয়ে যাবে। সে একটা সময় বলবে 1 মাস, 10 দিন, 15 দিন, 15 দিন 20 দিন পর আবার একটা অন্য জ্যোতিষীর কাছে সে বলবে যে মাঙ্গলিক যোগ। তাহলে খণ্ডন হলো কি করে? তাহলে তো ওটা ওখানে দেখাবেই না। হ্যাঁ ঠিক। যেদিন বলবে তার পরের দিনে অন্য একজন জ্যোতিষী, এবং তাকে বলো যে আপনি লিখে দিন না আপনার প্রেসক্রিপশনে যে আমার মাঙ্গলিক আছে, তাহলে আমি তো খণ্ডন করলাম। তাহলে খণ্ডন আপনিও দেখতে পারেন। তাহলে আমাকে দেখতে হবে, আমাকে জানতে হবে, সায়েন্স বিজ্ঞান ভিত্তিক আমাকে বুঝতে হবে যে আমি কেন তাহলে দেখতে পাচ্ছি। আমিও তো তাকে বলে দিলাম মাঙ্গলিক। তাহলে সে যদি মঙ্গলটা সত্যিই খণ্ডন করার ক্ষমতায় থাকে বা মাঙ্গলিক যদি সত্যিই খণ্ডন হয়ে যায়, তাহলে আমি কি করে তাকে দেখে বলছি দাদা আপনি মাঙ্গলিক? প্রথমত মাঙ্গলিক তো ওরমভাবে বলা যায় না, সবাই মাঙ্গলিক। তাহলে আমি 100টা চার্টের মধ্যে 60 জনকে দেখাবো মঙ্গলের অবস্থান, তা সবাই মাঙ্গলিক? মাঙ্গলিক ওরমভাবে হয় না, তার অনেক নির্দিষ্ট। ঠিক আছে, ওগুলো অনেক পরের ব্যাপার, কিন্তু তাকে একদম বলতে হবে যে আপনি যে মাঙ্গলিকটা খণ্ডন করলেন কতদিন পর, আপনিই বলুন। সে বললো 3 মাস। তাহলে 3 মাস পর আমাকে কেউ মাঙ্গলিক বলবে না। এই প্রশ্নটা তাকে করতে হবে, কারণ আমি বাবা তাকে টাকা দিচ্ছি। তুমি আমার জীবন, আমার চার্ট নিয়ে তুমি খেলা করতে পারো না। আমি তোমার কাছে এসছি আমার জীবনকে সঠিক পথে পরিচালনা করব বলে, তুমি আমাকে নিয়ে ভুল ব্যবসা করতে পারো না। আমার বিয়ে হচ্ছে না তার কারণ অন্য, মাঙ্গলিক বলে আমার বিয়ে হচ্ছে না এটা নয়, এটা কখনো নয়। একটা নির্দিষ্ট আমি মাঙ্গলিক তাই বিয়ে হচ্ছে না, এটা একেবারেই নয়। আচ্ছা, কি কি কারণে বিয়ে না হচ্ছে? অনেক 7th হাউসের লর্ডের পজিশন দেখতে হয়, রাশিগতভাবে সেই গ্রহ কোথায় আছে, তার নক্ষত্রদের কি অবস্থান আছে। একটা সামান্য কথা আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো খুব সহজভাবে, একটা গল্পও বলবো, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তুমি ধরো বিয়ের যে কথাটা 7th হাউসের লর্ডের পজিশনের ওপর আমরা করি, এর পজিশন কোথায় কিভাবে হয়, তার সাথে শনি ঠিক কতটা দূরত্বে আছে, বা শনির সাথে এই গ্রহটি মানে এই সপ্তম ভাবাধিপতি ঠিক কতটা দূরত্বে আছে, ওপরে আছে না নিচে আছে, কিরকম আছে, দূরত্বটা কি। বহু জ্যোতিষী, অনভিজ্ঞ জ্যোতিষী দূরত্ব মাপতে পারে না। মজার জিনিস শোনো, তুমি ধরো কোথাও একটা বেড়াতে যাচ্ছ, সেখানে একটা দর্শনীয় স্থানের আশেপাশে তুমি হোটেল নিচ্ছ, খুব কমন জিনিস। আমি ধরে নিলাম তুমি পুরী বেড়াতে যাচ্ছ, পুরীর সমুদ্রের ধারে তুমি বয়স্ক বাবা মাকে নিয়ে যাচ্ছ, বন্ধু বান্ধব নিয়ে যাচ্ছ। তুমি একটা হোটেলকে ফোন করে বললে দাদা আপনার হোটেলটা কোথায়? সে বললো যে সি বিচের কাছে। তুমি ফোন করে তাকে বললে যে সি বিচ থেকে কত দূরে? সে বললো আমার ওয়াকিং ডিস্টেন্স হোটেল থেকে সি বিচের 5 মিনিট। বললে ওকে, কত টাকা কি, এই সে তোমাকে ছবি পাঠালো, এটাই ম্যাক্সিমাম। বা তুমি একটা ফ্ল্যাট কলকাতার কোনো বুকে নিতে যাচ্ছ, সে বললো যে দাদা মেট্রোটা আমার এখান থেকে 15 মিনিট। এটা বলে তো যে 15 মিনিটের মধ্যে মেট্রো, দ্যাটস ওকে, দিয়ে দিল। এটা হচ্ছে বেসিক একটা জ্যোতিষেরও মতোই, মানে বেসিক জ্যোতিষটা যারা করে এটা। কারণ কোনো দিন সময়, এই যে সময় বলছি, সময় কোনো দিনও কোনো দূরত্ব মেজারমেন্ট হতে পারে না, দূরত্বের মেজারমেন্ট মাপকাঠি হয় না। হয় কি, কারণ তোমার বয়স 15, তুমি 5 মিনিটেই যাবে, যার বয়স 80 সে ওটা 7 মিনিটেই যাবে। ঠিক কথা, এটা একদম ঠিক। তো জ্যোতিষেও তো তাই করছে, এই আছে ওই আছে ওই একটা মার, মানে ওই কি বলে একটা না যে ধর পেরেক মার তক্তা কি সব বলে একটা কথা, মার পেরেক এসব কি আছে, হ্যাঁ ওই রকম। তাহলে দূরত্বটা কি? ওই জন্যই তো ডিগ্রিটা দেওয়া আছে। তাহলে তোমাকে এক্স্যাক্ট কি বলতে হবে যে সি বিচ থেকে হোটেলের দূরত্ব 1 কিলোমিটার। এবার আমি একটা প্রকৃত জিনিস পেলাম, হ্যাঁ 700 মিটার, 1 কিলোমিটার, 1.5 কিলোমিটার। এবার আমি ক্যালকুলেশন করব যে আমার সাথে যারা আছে তাদের গতি কি, তাদের চলার গতিটা কি, সেই 700 মিটার যেতে কতক্ষণ নেবে। কিন্তু 5 মিনিট 7 মিনিট, তোমার জন্য 5 মিনিট, আমার জন্য 12 মিনিট, কারোর জন্য 2 মিনিট। ওটা বেসিক। সেরকম অ্যাস্ট্রোলজি তো এগুলো বেসিক, ওই দেখছি বলছি করে দিচ্ছি, এটা বেসিক। দূরত্ব
ধরা যাক যে শনি যেখানে বসে আছে টোটাল তো 360 ডিগ্রি, 3 × 60 360 ডিগ্রি কালপুরুষ চক্র, লগ্ন চারটাও তাই, প্রত্যেকটা ঘরের মাপ 30 ডিগ্রি করে। শনি বসে আছে, আমি দেখে বলে দিলাম এই 4th হাউসে বসে আছে রে 27 ডিগ্রিতে। 4th হাউসটা কোন রাশি? যদি কর্কট হয় 4 × 7 = 28, এই সরি, যদি ওটা তোমার কর্কটের ঘর হয়, ওটা আমি দেখছি 4th, ওখানে 27 ডিগ্রি আমি বলে দিলাম, মুখে 27 ডিগ্রি বললে ওই বেসিক হয়ে যাবে, ওটা তখন বেসিক হয়ে যাবে। ওটা আমাকে বলতে হবে 3 × 4 = 12, 120 ডিগ্রির মধ্যে কত, কারণ 360 ডিগ্রি, তুমি ওই ঘরটা 27 ডিগ্রি দেখছো, টোটালটা দেখো। তোমাকে আমি জিজ্ঞাসা করলাম এখান থেকে পুরীর ডিস্টেন্স কত, তুমি বললে দাদা ওই 550 কিলোমিটারের মতো। তোমাকে এবার আমি ফট করে, তুমি ধরো এখান থেকে দাঁতন বা তুমি ধরো বালেশ্বর পৌঁছে গেছো বা ভুবনেশ্বর, কত কিলোমিটার আর বাকি রে, আমি তোমাকে ফোন করলাম আর কত কিলোমিটার, আমি ভুবনেশ্বরে আছি দাদা ওই 60-65 কিলোমিটার দূরে, কত কিলোমিটার গেছিস, আর ব্যাস হয়ে গেল। এই দূরত্ব কত কভার করেছে আর বলতে পারছো না, সবটা জানতে হবে তো। একটা গ্রহ থেকে একটা গ্রহ যত দূরে সরে যাবে সম্পর্ক তত আস্তে আস্তে বিচ্ছিন্ন হবে গ্রহটার সাথে, এটাই তো হয়। আমি আজকে তোমার এখানে বসে কথা বলছি, তোমার সাথে আমার একটা হৃদ্যতা, আমি আরেকটু দূরে চলেও ফোনে কথা বলবো, হৃদ্যতাটা একটু কমবে, কিন্তু হৃদ্যতা থাকবে। আবার যখন দেখা হবে, ঠিক ট্রানজিটেও এই ফলই দেয়। তোমার সাথে আমার সব ঠিক আছে, আমিও ভালো তুমিও ভালো, একটা ফল দিচ্ছি, একটা দূরত্ব থেকে মেনটেন, যখন ট্রানজিটে আসছি ভালো ফল দিচ্ছি, দুম করে বিয়েটা হয়ে গেল, মহাদশাটাকে সাপোর্ট করতে হবে, ডিভোর্সটাও তাই, সবটাই তাই জ্যোতিষে, ডিগ্রি ছাড়া কিছু হবে না, ওটাই দূরত্ব। আচ্ছা, কলকাতাতে তো আমিও থাকি, কলকাতাতে তুমিও থাকো, কোথায় থাকুই? কলকাতা, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ কলকাতা। এবার যে ভালো করে জানে সে বলবে কলকাতার কোথায়, বললে আমি সাউথের দিকে থাকি, আপনি নর্থ, একটা দেখো ডিস্টেন্স এখানেই তৈরি হয়ে গেল। ন্যাচারালি শুধু শুধু হ্যাঁ একটা মন গড়া কথা বলবো চলবে না। দিন অনেক বদলে গেছে, দিন অনেক বদলে গেছে, মানুষের মধ্যে না অদ্ভুত হিংসা কাজ করে এখন, ও ভালো হইয়া চোরে বাবা, কথায় কথায় দেখবে এই যে 20 যোগ, শনি চন্দ্র 20 যোগ, ব্যবসার জায়গা, কি হয়েছে শনি চন্দ্র 20 যোগ? কটা অ্যাস্ট্রোলজারকে বলতে শুনেছো শনি চন্দ্র 20 যোগ বিবেকানন্দের ছিল? স্বামী বিবেকানন্দর তো 20 যোগ ছিল, শনি চন্দ্র কি হয়েছে? আরো একটা কথা বলে দিই, আজকের দুনিয়ায় দাঁড়িয়ে যত বড় বড় ক্রাইসিস ম্যানেজাররা আছে তাদের প্রত্যেকের শনিচন্দ্র যোগ আছে, নালে তারা বড় বড় ক্রাইসিসকে ম্যানেজ করতে পারবে না। আমাদের নয়, বিভিন্ন দেশের রাষ্ট্রের যারা বড় বড় মাথা তাদের প্রত্যেকের শনিচন্দ্র যোগ আছে, থাকতেই হবে, না হলে সে ভালো ক্রাইসিস ম্যানেজ করতে পারবে না। স্বামী বিবেকানন্দ কি করেছিলেন? মূলত ম্যানেজই তো করেছিলেন, হিন্দু ধর্ম সনাতন ধর্মকে দারুণ একটা ওয়েতে নিয়ে এসেছিলেন। এই যে এটা তো একটা বিরাট ক্রাইসিস ছিল তখনকার দিনে একটা দারুণ ক্রাইসিস ছিল, সনাতন ধর্ম এরম একটা সময়কাল বাংলার বুকে, তিনি তো তাই করেছিলেন। আজকের ডেটে দেখো, আমরা নয় গোটা বিশ্ব তাকে মান, তার তো ছিল এই যোগ। খারাপ মানে শুধু খারাপটা বলার জন্যই বসে আছি। এবং শনিচন্দ্র 20 দোষ, এই যে একটা দোষের আখ্যা কেন? অথচ জীব যোগ, হর্ষ বিপরীত রাজযোগ, এগুলোকে আমরা তখন যোগ বলছি কেন? এরা খারাপ ফল দেয় না? অবশ্যই দেয়। প্রচুর মানুষের চন্দ্র বৃহস্পতির যোগ আছে, এটা খুব ভালো একটা যোগ, খারাপ ফল দেয় না? দেয় তো, পড়ুক না 6th হাউসে কারোর, পড়ুক 6th হাউসে কারোর হবে। 6th হাউসে যদি শনিচন্দ্র কারোর যোগটা পড়ে এবং যদি বৃহস্পতির মহাদশা পায়, বা যদি কারো 12th হাউসে এই বৃহস্পতিটা পড়ে, তাহলে না তার জীবনে ওই বৃহস্পতির মহাদশায় তাকে জীবন চিনিয়ে দিয়ে চলে যাবে জুপিটার তাকে জিনিস জায়গা চিনিয়ে দেবে। ওই বৃহস্পতি চন্দ্রের জন্য তাকে হয়তো পুরোটা মারতে পারবে না, কিন্তু তাকেও এরাম করেই যেতে হবে জীবনে, দারুণ যে অ্যাচিভ সেটা পাবে না। এই যে বুধাদিত্য যোগ, বুধ আর আদিত্য মানে সূর্যের যোগ, দারুণ মেধা দেয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে বলে শুনবে বুধাদিত্য যোগ আছে, রে বুধ আর সূর্যের সংযোগ, ম্যাক্সিমাম চার্টে তো বুধ আর সূর্য একসাথেই থাকে পাশাপাশি বলে, কাছের গ্রহ বলে, সবার বুধাদিত্য যোগ অ্যাক্টিভ হচ্ছে না তো, হয় না, এরম ভাবে হয় না। এবার একটা কথা বলি, ধরো তুমি বললে যে দাদা আমার তো দেখুন না, অনেক মানুষ আছে দাদা দেখুন তো আমার চার্টটা খুব ভালো চার্ট, কিন্তু কিছুই করে উঠতে পারছি না। কি অর্থে দেখছে যে ভালো চার্ট? সে হয়তো দেখতে জানে
যে আমি 4টা দেখতে, আমার কোনো 20 যোগ 30 যোগ নেই। আরে 20 যোগ কি শুধুমাত্র জন্মচাটে জন্মকালীন সময়ই হবে? শনি যখন জন্মকালীন চন্দ্রের ওপর দিয়ে ট্রানজিট করবে তখনও তো শনি চন্দ্রকে সংযোগ করবে, তখনও তো এই যোগটা সৃষ্টি করবে, ওই কয়েকটা বছর তো থাকবে। চন্দ্র যখন সোয়াদি দিন ছাড়া ছাড়া করবে তখন কিন্তু এই যোগটা অল্প অল্প হবে। আগেকার বয়স্ক লোকেরা একটা কথা বলতো জানো কি, যে আরে ঠিক আছে মন খারাপ করিস না, 2-2.5 দিন 3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং অনেক মানুষ এটা কিন্তু এটা বিশ্বাস আজও করে যে মন খারাপ মানুষের কেন থাকে, চন্দ্রের ট্রানজিট 2.5 দিন বলে, চন্দ্রটা ট্রানজিট করে 2.5 দিন, 2 দিনের মধ্যে 2.5 দিন, হ্যাঁ, ওই জন্য মানুষের মন ঠিক হয়ে যায়। এটা একদম সত্যি কথা। বড় মৃত্যুর যে আঘাত বা শোক, সেটাও মানুষ 2.5 দিন পর থেকেই ভুলতে শুরু করে। এটা তুমি মিলিয়ে দেখবে। ঠিক, একদম ঠিক। তুমি এটা বলার আগেই আমি এটা চিন্তা করলাম যে এটা কিন্তু ঠিক। তো এটা আগেকার লোকেরা বলতো যে 2-3 দিন যাক ও ঠিক হয়ে যাবে। কেন বলতো? যুক্তিটা কি, ব্যাখ্যাটা কি? দেখো, জ্যোতিষ শাস্ত্র যে আমাদের ভালো করবে না, এখানে একটা কথা বলে রাখা দরকার। জ্যোতিষ শাস্ত্রটা কি? একটা শাস্ত্র। শাস্ত্রটা কি? যে কোনো জিনিস তৈরির পেছনেতে কিছু কিছু উপকরণ লাগে, কিছু উপাদান লাগে, তাই না? কিছু কিছু জিনিস এক জায়গায় একত্রিত করে একটা জিনিস তৈরি হয়। তুমি একটা ভালো অফিস তৈরি করবে ভাবছো, তুমি একটা ফাঁকা স্পেস পেলেই অফিসটা তৈরি হবে না, এটা শুধু স্পেসটা পেলে। এবার তোমার কাজের জায়গা তোমার মতো তৈরি করতে হবে। ঠিক জ্যোতিষশাস্ত্র যখন মানুষ তৈরি করেছিল, ঋষিমুনিরা তখন বেশ কিছু জিনিস নিয়ে তৈরি করেছিল। তার মধ্যে প্রথমত হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের কোন পার্টটা আছে? ম্যাথামেটিক্সের পার্টটা, অঙ্ক ছাড়া জ্যোতিষ হবে না। ওই যারা বলবে এতক্ষণ যেটা বললাম ওই বেসিক বলে 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 চলে যাবে, অমুক লড অমুক তসুক অসিক এসব বলে যাবে। প্রকৃত যারা জ্যোতিষশাস্ত্র তৈরি করেছিল তারা যে যে উপাদান বা উপকরণকে কাজে লাগিয়েছিল তার মধ্যে প্রথম হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান এবং বিজ্ঞানের মূলত যে পার্টটা তারা নিয়েছিল ম্যাথামেটিক্স, তারপর নিয়েছিল আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, তারপর নিয়েছিল দর্শন, তারপর নিয়েছিল বাস্তব জ্ঞান, বাস্তব বোধ। কারণ দেখো, যখন তারা রাহুর কারকতা লিখছে তখন কিন্তু তারা কোথাও গিয়ে তামসিক খাবারের মধ্যে এখনকার পিৎজাকে ঢোকায়নি। তখন তো পিৎজা ছিল না, কিন্তু তামসিক খাবার ছিল তখনকার সময় তামসিক। এখন তামসিক খাবারটা পিৎজা, তাহলে তখনের খাবারটা চলে গেছে, এখনের এইটা এসছে। এটা সময় আসে, কিন্তু তারা তৈরিটা করেছে ওইভাবেই। এই উপাদানগুলো যখন মানুষ, ওই ঋষিমুনিরা যখন দিনের পর দিন অঙ্ক কষে কষে দেখছে, গ্রহ নক্ষত্রের গোচর দেখছে, সব কিছু দেখছে ফল বেরোচ্ছে, তার মধ্যে আরো রং। জানো তো জ্যোতিষশাস্ত্রে না, বললে তোমার খুব অবাক লাগবে, জ্যোতিষশাস্ত্রে রাশিদের আলাদা আলাদা রং আছে, রঙের শেড আছে, খুব বিউটিফুল কালার সেগুলো। অনেকেই তো স্টোন দেয়, বলে দিল, সেই লোকটাও কিনে নিল বা সে একটা দিয়ে দিল, কিন্তু কেন বুধের জন্য পান্না দিচ্ছি, কেন পোকরাজ দিচ্ছি, কেন পলা দিচ্ছি, সেটা কোন রাশিতে বসে আছে, এটার না একটা বিউটিফুল কালার আছে। এটা খুব সত্যি কথা, মানে খুব গভীরে গিয়ে যদি পড়ো না, ইটস এ বিউটিফুল একটা সাবজেক্ট। এটা একটা কালার আছে। তোমাকে আমি না হলে কেন পান্নার অত কালার বেরিয়েছে, আমার ইচ্ছায় তো বেরোয়নি। চুনির এত কালার কেন বেরিয়েছে, পোকরাজের এত কালার, ওই শুধুমাত্র স্টোন দিয়ে দিলাম বা আপনি লিখে দিন আমি কিনে নেব, সেটা তিনি কিনতেই পারেন। আচ্ছা, এই প্রত্যেকটা আলাদা আলাদা কালারের কি কোনো মাহাত্ম্য আছে? মানে অবশ্যই আছে, জন্য এক একটা অবশ্যই আছে। হ্যাঁ, মেষ রাশির ওপর থেকে যদি তুমি কালারটা দেখো, গাঢ় হতে 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 লাইট হয়ে গেছে। মেষ থেকে তুলা অবধি ওপর থেকে গাঢ় হতে হতে নিচেটা লাইট। ঠিক তুলার পর থেকে যে কালারগুলো উঠেছে সেটা ওপরটা হালকা, নিচেটা ডিপ, এবং কালারটা অদ্ভুত। একটা কালারে একটা, মানে ধরো মেষ রাশিতে একটা, যেমন মেষ রাশির কালারটা অনেকটা রেডিশ, কিন্তু পুরোপুরি রেডিশ নয়, পুরো নয়, খুব ডার্ক রেডিশ, হ্যাঁ, কিন্তু পুরোপুরি নয়, খুব মিষ্টি একটা রেডিশ। সেখানে যদি শনি পড়ে, শনির কালারটা একটু ব্ল্যাকিশ ব্লু, একটা কালার চেঞ্জ হলো, একটা নক্ষত্র পেলো, ধরা গেল অশ্বিনী পেল, সেখানে একটা নক্ষত্রটার কালার পেল। এই যে 3-4টে কালার, এই কালারটা মিক্সিং হয়ে একটা জিনিস তৈরি হলো। স্টোনে সেই কালারটাই আছে, সেই থেরাপিটাই হয়। আচ্ছা, তোমাকে নীলা পড়তে হবে মানে তুমি একটা নীলা মানেই নীল, নীলার অনেক শেড আছে।
চুনির অনেক শেড আছে, এবং কালার শেড। কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ, সেটা বোধহয় ওই ক্যালকুলেশনটা ওই অঙ্কটা করতে হবে। ওই পান্না বললাম, কিনে ফেললাম, হয়ে গেল, পড়ে ফেললাম। দাদা অনেকে আছে, দাদা আমি তো, আপনি বলেছিলেন পড়েছি কিন্তু কাজ করছে না, করবে না তো, তার জন্য আমার দায় নেই। আপনি বলেছেন, আমি লিখে দিয়েছি। ঠিক। আপনি বলেছেন, আমি দিয়ে দিয়েছি, বলে দিয়েছি। আপনি কিনেছেন, সবকিছু করেছেন, এর মানে এই নয় যে সেটা আপনার কাজ করবে। 2 নম্বর বিষয় শোনো, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটা রাশির আলাদা আলাদা গন্ধ পর্যন্ত আছে। হ্যাঁ, আগে এইখানে যদি 5টা মানুষ দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, 5টা মানুষই যদি মেষ রাশিরই হয়, শুধুমাত্র মেষ রাশির বা মেষ লগ্নেরই হয়, 5 জনের ইন্ডিভিজুয়াল গন্ধ ভালো লাগে কেন? কেন ভালো লাগে? 5 জনই মেষ রাশি বা মেষ লগ্নের লোক। কেন? কারণ তাদের লগ্নপতি বিভিন্ন জায়গায় বিচরণ করছে, বিভিন্ন আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি চার্ট অনুযায়ী, আলাদা স্মেল আছে। প্রত্যেকটা জিনিস তোমার পছন্দ এক, আমার পছন্দ আলাদা। কেন? একই লগ্নের মানুষ হয়ে। সব থেকে মজার জিনিস হচ্ছে, আমার কাছে প্রচুর না টুইন্স বেবি আছে, মানে যারা যমজ, প্রচুর, তাদের সম্পূর্ণ জীবনযাত্রা অন্য। কেন? লগ্নও তো এক, রাশিও এক, পছন্দটা আলাদা কেন? তুমি বলবে তাহলে দাদা লগ্নপতিরও তো অবস্থান এক, ডিগ্রিগত আলাদা। 2 ডিগ্রি 3 ডিগ্রিতে এমন একটা জায়গায় পড়েছে, রংটা চেঞ্জ হয়েছে, গন্ধটা চেঞ্জ হয়েছে, হবেই হবে। তুমি ধরো মাংস খেতে ভালোবাসলে, একটা এখানে মাংস নিয়ে একটা কথা বলি। তুমি আমাকে বললে যে চলে এসো সুরঞ্জিত, তোমায় মাংস খাওয়াবো। আমি তোমার বাড়িতে গেলাম, তুমি আমাকে কাঁচা মাংসটা দিয়ে দিলে, আমি খেতে পারবো না। তাহলে কি করতে হবে? মাংস খাওয়াবো বলাটা যত সহজ, মাংসটা এনে তৈরি করে খাওয়ানোটা ততটাই কষ্টের, তাই না? তো জ্যোতিষশাস্ত্র দেখে যত সহজে মনে হয় যে আমি একটা কিছু চাইবো, গিয়ে বলবো, আমি পেয়ে যাব, ওটা হবে না। এবার এখানে 2 রকমের আরো মানুষের কথা বলি। মানে আমাদের সমাজে কত রকম মানুষ আছে দেখো। এক শ্রেণীর মানুষ আছে যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করে না, একদম গুড, কারণ প্রত্যেকটা মানুষের কিছু নিজস্ব চিন্তাভাবনা আছে, শখ আহ্লাদ আছে, সে মানতে নাই পারে। আমিও বহু জিনিস মানি না, একদম এই পার্টটা আলাদা। আর এক ধরনের মানুষ আছে যারা জ্যোতিষশাস্ত্র একটা সময় বিরাটভাবে মানত, এখন মানে না। তারাই দেখবে জ্যোতিষশাস্ত্র নিয়ে সব থেকে বেশি বদনাম করে। কেন শোনো? কারণ তারা এই লোভী মানুষগুলো, যারা মনে করে যে জ্যোতিষশাস্ত্র আমার হাতের একটা টুস্কি, আমি আমার জীবনের টোটাল যত ইভেন্ট আছে সেগুলো জ্যোতিষশাস্ত্রকে দিয়ে করিয়ে নেব। আমার তো প্রচুর লোভ, আজ গাড়ি কিনবো, কাল বিদেশ যাবো, পরশু বাড়ি কিনবো, কালকে ওই করবো। যেই হচ্ছে না, একটা সময় হয়েছে, আংটি পড়েছে বা যাই হোক করেছে টরেছে, ওই ভুল টুল বুঝে হোক ঠিক বুঝে হোক, সেটা পরে। যেই হচ্ছে না তখন হ্যাঁ ওসব করে কিছু হয় না। আরে তোমার চাহিদাটাই তো অন্য, তোমার চাহিদাই অন্য। আর এক ধরনের মানুষ আছে যাদের এই বিষয়টা বুঝতে অসুবিধা হয়, যে জ্যোতিষশাস্ত্র ঠিক কিভাবে কাজ করে, সেই জন্য তারা অনেক সময় বিশ্বাস করতে পারে না। আদৌ হবে না তো। এবার বলি মানুষের জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিরকম ভুল ধারণা। দেখবে প্রচুরে কমেন্টে লেখে, আপনি ঘরে বসে থাকুন না, জ্যোতিষ বলে দিল, আর আপনি ঘরে বসে থাকুন, কোনো কাজ করতে হবে না, দেখি আপনাকে কি কাজ দেয়। কথাটা বলে না অনেকে, যে কাজ না করে দেখুন, দেয়। যদি সাপোর্ট তোমাকে গ্রহ করে, তুমি ঘরেতে বসে থেকে তুমি দারুণ জায়গায় পৌঁছতে পারো। প্রমাণ নেবে? বলো। আমি তো হ্যাঁ বলে দিই। তুমি যে কোনো রেলের কার সেটে যাও, যে কোনো রেলের কার সেট বা ওয়ার্কশপে যাও, সেখানে গিয়ে খোঁজ খবর নাও। আমি জ্যোতিষ পড়ার সময় এই খবর যখন পেয়েছিলাম যে প্ল্যানেটরা এইভাবে কাজ করে, তখন আমি কিন্তু এই পদ্ধতি অনুসরণ করেছিলাম। এটা আমার অভিজ্ঞতা এবং আমি প্র্যাকটিক্যালি এটা করেছিলাম। আমি ওয়ার্কশপে গিয়ে খোঁজ নিয়েছি, বহু মানুষকে আমি পেয়েছি যারা জীবনে রেলের পরীক্ষা দেয়নি, তারা 4 পাস 5 পাস 6 পাস। সত্যি বলছি, তুমি গিয়ে খোঁজ নাও, আমার কথা শুনে যে কেউ খোঁজ নিতে পারে। তার বাবা হঠাৎ মারা গেছে, তার চাকরিটা হয়ে গেছে, সে জীবনে পরীক্ষা দেয়নি, চাকরি সম্পর্কে তার কোনো আইডিয়া নেই, হয় না? হ্যাঁ কি তুই প্রত্যেকটা ক্ষেত্রে সে জীবনে চেষ্টাই করেনি। 8 পাস ছেলে, বাবা হয়তো রেলে, হয়তো নয় মানে আমি একজনকে চিনি, তার বাবা রেলে ওয়েল্ডিং করতো, তার বাবা 3 মাস আগে রিটায়ারের আগে মারা গেল। মেজো ছেলেকে নমিনি করা ছিল, চাকরি পেয়ে গেল জীবনে। আর দেখো রেলের চাকরির জন্য কত লোক পরীক্ষা দিচ্ছে। আরে সব থাকতে হবে। লোকে বলে না যে ঘরে বসে থাক না, জ্যোতিষের কথা শুনে, হবে মানে হবেই, নালে হবে না। আচ্ছা, স্ক্রিনে তো তোমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করার কি কোনো নির্দিষ্ট নিয়মাবলী আছে? মানে তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা? না, কোনো নির্দিষ্ট কোনো নিয়মাবলী টলি কিচ্ছু নেই।
যে যখন ফোন করে আমি তখনই ফোন রিসিভ করার চেষ্টা করি, ব্যস্ত থাকলে পরে ফোন টোন করে নিই, বা হোয়াটসঅ্যাপ যদি কেউ করে তার রিপ্লাই আমি করে দিই। ব্যাস, সুন্দর। আচ্ছা, এবার যে প্রশ্নটায় আসবো সেটা হচ্ছে, অনেকেই বলে যে তাদের খারাপ সময় যাচ্ছে, তারা নেগেটিভ চিন্তা ভাবনা করে, নেগেটিভিটি নিয়ে থাকে, তাদের মনে ভয় ভীতি দেখা যায় যে কোনো কিছুই সঠিক হচ্ছে না। এগুলো কেন হয়? দেখো, প্রথম কথা হচ্ছে নেগেটিভিটির একটা সংজ্ঞা আছে, যে কোনো জিনিসেরই একটা সংজ্ঞা আছে। নেগেটিভিটি কি? এক একটা মানুষের এক এক রকমের নেগেটিভিটি। কেউ মনে করে আমি নেগেটিভ তাই আমি নেগেটিভ, কেউ মনে করে আমি পজিটিভ তাই আমি পজিটিভ। একটা 20 বছরের ছেলে হঠাৎ করে এসে যদি বলে যে 20টা বছর বয়স হয়ে গেল, আগামী দিন কিভাবে চলবে, এটা নেগেটিভিটি। কিন্তু কেউ যদি বলে আমার 20 বছর বয়স হয়ে গেল, এখনো 40টা বছর আছে, ফাটিয়ে কাজ করব, এটা পজিটিভিটি। তো এটা তো ন্যাচারালি চার্টের ওপর নির্ভর করে কেন তার মধ্যে নেগেটিভিটি কাজ করছে, কেন পজিটিভিটি। ভয় ভীতিটাও তাই, নার্ভাস ব্যাপারটাও তাই। কিন্তু বিষয় হচ্ছে যে এটা তারা কাটাবে কি করে। সব সময় তো জ্যোতিষীর কাছে যাওয়া সম্ভব নয়, অনেক দূরে আছে, তারা কাটাবে কি করে। তো একটা অভিজ্ঞতার গল্প বলি, হ্যাঁ আজকে তাহলে। দেখবে ঝাড়খণ্ডের জাদুগোড়া অঞ্চলে একটি দেবী আছে, রঙ্কিনী দেবী। রঙ্কিনী দেবী কিন্তু বাংলা সাহিত্যেও আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখায় তুমি রঙ্কিনী দেবীর খড়গ বলে এক্স্যাক্টলি তুমি পাবে। এই রঙ্কিনী দেবী কে, কি এই রঙ্কিনী দেবী বা কেন? তো 2018 সালে আমি বরন্তি বেড়াতে গিয়েছিলাম। বরন্তি খুব সুন্দর জায়গা, বরন্তি, গড়পঞ্চকোট, কল্যাণেশ্বরী, পাঞ্চেত, আমি তো ঘুরে টুরে বেড়াই। তো ওই কল্যাণেশ্বরীতে গিয়ে আমার বেশ কিছু সাধুর সাথে যোগাযোগ হয়েছিল। একটা কথা এখানে বলি, আমি এর আগেও বলেছি যে সাধুসঙ্গ আমার ভালো লাগে, এবং সাধুরা কিন্তু বোঝে, জানো তো, যে কারা সাধুসঙ্গ করে, কোন মানুষ গৃহী হয়েও সাধুদের ভালোবাসে, সাধুদের পেছনে লাগে না, জানার একটা ইচ্ছা থাকে সাধু, এটা কিন্তু সাধুরাও বোঝে। তারা একটু নেশা ভানটান করছিল কল্যাণেশ্বরীর আশেপাশে, মাইথন ড্যাম ট্যাম ঘুরে। তো সে ডেকে বিভিন্ন রকম কথা আলাপ আলোচনার পর আমাকে বলে যে এরকম তুমি যাবে ঘাটশিলা থেকে অনতি দূরে জাদুগোড়া, এই জায়গাটা বলেনি, দেবী রঙ্কিনী দেবীর মন্দিরে যাবে, জীবনে অনেক কিছু বিষয়কে মিলিয়ে দেখতে পাবে। এবার দেখো, সকলের তো আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক চেতনা ওইভাবে হয় না, বোধ হয় না, উপলব্ধি করার ক্ষমতাও অনেকের কম। তো যাই হোক, যার বেশি সে অনেক বেশি এটাকে, এই ঊর্জা বা এই ভাইবসকে নিতে পারবে। যার ঊর্জা কম সে শুধুমাত্র দর্শনের জন্য যাবে, ঘুরবে বেড়াবে, লোকের মুখে শুনবে, চলে আসবে। তো ঘাটশিলায় মূলত দুখানা রঙ্কিনী দেবীর মন্দির আছে, অনেকগুলোই আছে। এবং শুধু ঘাটশিলায় নয়, মেদিনীপুরে আছে, বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চলেও রঙ্কিনী দেবীর কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির টন্দির আছে। কিন্তু মূলত যে রঙ্কিনী দেবী সেটি কিন্তু আছে ঝাড়খণ্ডের জাদুগোড়া অঞ্চলে, রাজ্য সড়কের যে রাস্তা, সেই রাস্তার ওপরে, এবং সেই গ্রামটার নাম হচ্ছে রোহিণী বেড়া। এই রঙ্কিনী দেবী আসলে কে? রঙ্কিনী দেবী হচ্ছে ভূমিজ উপজাতি যে তাদের কিন্তু আরাধ্য দেবী, এবং তারা কিন্তু রঙ্কিনী দেবীকে মূলত দুর্গা বা কালী রূপেই আরাধনা করেন। এবং গহীন জঙ্গলের মধ্যে এই মন্দির একটা সময় ছিল, শুধু ছিল নয়, এখন রঙ্কিনী দেবীর যে মন্দির, সেই মন্দির রাস্তার ওপর পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে, সেই সিঁড়ি দিয়ে নেমে আবার একটি পাহাড় উঠছে। সেখানে গেলে একটা অল্প গাছগাছালি দিয়ে ঘেরা, দেখবে সেখানে দেবীর হাঁড়িকাঠ আছে, বলি হওয়ার হাঁড়িকাঠ, কেউ স্তম্ভ বলে, স্তম্ভ তো নয়, হাঁড়িকাঠ আছে, ওখানে বলি হতো। কিন্তু ওখানে কিন্তু একটা সময় নরবলি হতো। আচ্ছা, 1865-70 নাগাদ বিভিন্ন গবেষণাপত্র ঘাঁটলে যা পাওয়া যায়, ব্রিটিশরা এই নরবলি প্রথা বন্ধ করে দেয়। সিংভূম মানে পূর্ব সিংভূম জেলায় এই যে উপজাতিটা ছিল, এই ভূমিজ উপজাতিটা কারা? যারা মূলত কৃষিকাজ করত, শ্রমিকের কাজ করত। মূলত যে গ্রামগুলো ছিল তার মধ্যে ছিল ঝাড়গ্রাম, তার মধ্যে ছিল বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরের একটা অংশ, এই টোটালটা নিয়ে একটা উপজাতি বাস করত। তাদের মূলত কিন্তু ভগবান যেটা ছিল সেটা কিন্তু মারাংবুরাং, এই উপজাতি, তারা সূর্যের পুজো করতেন। তো তারা এই দেবীকে পেয়েছিলেন। লোককথা অনুযায়ী একটি কন্যা এক অপদেবতার কখনো একটা খপ্পরে পড়েন, এই উপজাতির কোনো এক
মেয়ে বা কন্যা, তখন কিন্তু দেবী সেই অপদেবতা থেকে এই মেয়েটিকে রক্ষা করে। আচ্ছা। এবং আজ পর্যন্ত বিশ্বাস করা হয় যে এই দেবী কিন্তু আমাদের ভয়, আমাদের মনের ভেতরে থাকা যে ভয়, এই ভয়কে কিন্তু গ্রাস করেন। আচ্ছা। রঙ্কিনী দেবী কিন্তু শুধুমাত্র ওখানকার আঞ্চলিক কোনো দেবী নন, ইনি কিন্তু আদি শক্তির একটা বিরাট রূপ, একটা বিরাট রূপ, মানে ব্রহ্ম। তো আজকে রঙ্কিনী দেবীকে নিয়ে খুব কম জায়গায় তুমি শুনবে যে রঙ্কিনী দেবী কি বৃত্তান্ত, অনেকে বোঝে না। তো আমি কিন্তু সেই সাধুদের কথা শুনে যখন গিয়েছিলাম, রঙ্কিনী দেবীর মন্দিরে গিয়ে অদ্ভুত অদ্ভুত কিছু কাণ্ড কারখানা দেখেছিলাম। কাণ্ড কারখানা মানে একটি তোমার শিলা মানে এটি পাথরের ওপর দেবীকে মানে প্রতিষ্ঠা করা আছে, দেবীকে পূজা করা হয়, দেবীর বলি টলি হয়। এখন ছাগ বলি হয়, মহিষ বলি হয় কিনা আমার ঠিক জানা নেই, ছাগ বলি হয়। তুমি যেখানে বলি হয় সেখানে যদি অদ্ভুতভাবে গিয়ে সেই যে চাতাল চত্বর, সেখানে যদি তুমি মাথা নিচু করে প্রণাম করো দেবীকে মন্দিরের উদ্দেশ্যে, একটা অদ্ভুত রক্তের গন্ধ আজও পাওয়া যায়। এবং সেটা কিন্তু যেই মুহূর্তে ঘ্রাণের মধ্যে দিয়ে তোমার শরীরে যাবে, তোমার শরীরের অর্ধেক নেগেটিভিটি নষ্ট হয়ে যাবে, হবেই। এটা কিন্তু আমি শুধু নয়, আমার সাথে যারা গিয়েছিল তারাও এটা স্বীকার করেছে। এবার তুমি যদি এখন লোভে পড়ে কোথাও যাও, লোভে কিন্তু কিচ্ছু হয় না। তোমাকে ভগবানের কাছে যেতে গেলে, ঠাকুরের কাছে যেতে গেলে, যেখানেই যাও তুমি যাও, সেখানে যেতে গেলে কিন্তু এটা অ্যাকচুয়ালি না একটা খনিজ অঞ্চল। এই জায়গাটায় ইউরেনিয়াম আছে, এখানে তামা আছে, সমস্ত কিছু আছে, সুবর্ণরেখা নদী আছে, একটা সময় তো সোনা রেণুও পাওয়া যেত সুবর্ণরেখা থেকে। তো এইরকম একটা জায়গায়, হাইলি একটা জায়গায়, যেখানে দেখো তামা কতটা ইম্পর্টেন্ট, ইউরেনিয়াম কতটা ইম্পর্টেন্ট, সোনা কতটা সেইখানে একটা ঊর্জা, সেখানে একটা শক্তি, দেবী রঙ্কিনী, তার শক্তিটা সম্পর্কে আইডিয়া করতে পারছো? মানে সাধারণভাবে সাধারণ মানুষ যদি যায়, তার যে ঊর্জা, ভাইবস, তার যে নেগেটিভিটি, তার খারাপ লাগা, ভয় পাওয়া, এমনিতেই দেবী কিন্তু সেটা তার শরীর থেকে, মন থেকে কিন্তু টেনে বার করে নেবে। শুধুমাত্র রঙ্কিনী দেবী উপজাতিদের দেবী নন, তিনি একটা আদি শক্তি বা তিনি একটা পরম ব্রহ্ম, এটা আমার মনে হয়। এবার এই যে রঙ্কিনী দেবী, কেন আমি এটা বলছি রঙ্কিনী দেবী কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু উগ্র একটি দেবী। এই দেবী কিন্তু খুব সহজে শান্ত হন না। উপজাতি মানুষদের সাথে আমি ওখানকার কথা বলেছি, হ্যাঁ, কি অদ্ভুত, দেখো কত অদ্ভুত প্যাটার্ন। ওখানে নাকি এক ধরনের কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয় ওই অঞ্চলটায়। কি জানো, কোনো মহিলা যদি প্রেগনেন্ট হয়, যদি কনসিভ করে যায়, তো ওখানকার কিছু একটা জাদু আছে, কালা জাদু বা জাদুটোনা, সেই বাড়ির সামনে নাকি আমরা যেমন ডিমের পোচ করি, ডিমটাকে ফাটিয়ে কড়ায় বা প্যানে দিই, ঠিক যেভাবে দিই ওরম বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়, যাতে তার বাচ্চাটা ভূমিষ্ঠ না হতে পারে। কি অদ্ভুত এক ব্ল্যাক ম্যাজিক ভাবে। এবং ওখানকার আদিবাসীরা বিশ্বাস করেন যে ওই ডিম যদি কোথাও পড়ে থাকে বাড়ির আনাচে কানাচে, শালপাতায় তুলে নিয়ে গিয়ে ওই যে রঙ্কিনী দেবী আছে জাদুঘরায়, সেইখানে কোনো একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে গিয়ে ফেলে দিলে এই টোটাল ক্রিয়াটা নাকি কেটে যায়। এটা আমি ওখানকার লোকাল লোকের মুখ থেকে শুনেছি। এরম বহু দেবীর কিন্তু এরম আশ্চর্য ক্ষমতা। মানে তুমি ভাবতে পারছো যে আজকের দিনে দাঁড়িয়েও তুমি কোনটাকে ফেলবে আর কোনটাকে নেবে। তুমি ভাবছো তোমার মধ্যে নেগেটিভিটি, যদি সত্যিই নেগেটিভিটি মনে হয়, তাহলে অবশ্যই আমি বলবো যে জাদুঘরায় দেবী রঙ্কিনী দেবী দর্শন করা উচিত, বিশেষত সন্ধ্যার মুখে। তুমি যদি সন্ধ্যার ওই রূপ দেখো, তুমি বিকালে দেখবে রঙ্কিনী দেবী একটা দারুণ ব্যাপার। তুমি ঠিক সন্ধ্যার মুখে যাবে, এখন সন্ধ্যা আরতি হয়, বিশেষ আলো টালো নেই, ওই যে একটা বিরাট কর্পূরের আগুন জ্বলছে, তাতে দেবীর সামনে ওটা ঘোরান, একটা অদ্ভুত জলজান্ত ব্যাপার। কিছু ওখানকার মানুষজন ঠিক যেখানে বলিটা হয় তার ওপরে একটি পাহাড় আছে, ওখানে গাছ টাছ কাটতে যায়, তারা কাঠুরে অ্যাকচুয়ালি। তো তারা যখন সন্ধ্যের দিকে নেমে আসছে, বলছে ওপরে উঠবেন না, কারণ ওপরে অনেক হনুমানের তারা করতে পারে। তো আমরা বললাম যে আপনারা যে এখান দিয়ে যান আসেন রাত বিরেতে, এটা তো একটা রাস্তার ওপর, কোনো ভয় ভীতি সেরকম তো আপনারা পান না। বললো ভয় ভীতি পাই না, কিন্তু এই জায়গাটার যে ভারী ব্যাপার সেটা আমরা অনুভব করি। তার মানে কোথাও গিয়ে শক্তি কিন্তু আমাদের সাথে সর্বদা
মিলতে চায়। এবার তোমার মধ্যে নেগেটিভিটি যদি থাকে তাহলে সেটা অবশ্যই সেখান থেকে দেবী গ্রাস করবেন। কিন্তু যদি কোনো বাজে উদ্দেশ্য নিয়ে তুমি যাও তাহলে তার কিন্তু প্রকোপ তোমার ওপর পড়বেই পড়বে। কারণ ওই যে বললাম, দেবী কিন্তু প্রচণ্ড ভয়ঙ্করী এবং উগ্র একজন দেবী। দেবী কিন্তু সহজে কাউকে ক্ষমা করেন না। কিন্তু যদি পরে তুমি সৎ হও, স্বচ্ছতা যদি তোমার মধ্যে থাকে, তাহলে দেবী অবশ্যই তোমাকে তোমার প্রাপ্য বুঝিয়ে দেবেন। সুতরাং এই যে আমাদের একটা কথা তুমি জানো, যখনই আমি বিভিন্ন প্রদেশে গেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বিশেষ করে সাধু সঙ্গ, তারা একটা অদ্ভুত কথা বলে। তুমি একটু হরিদ্বার টরিদ্বারের দিকে যাবে, একটু ইউপি টিউপি যাবে, কেরল টেরল যাবে, কোথা থেকে আসছো, যদি এরকম সাধু সঙ্গ, বেঙ্গল, বলবে যে আচ্ছা মা কে ঘর। ওরা বাংলাটাকে মায়ের ঘর বলে, এটা জানো? বাংলাকে মায়ের ঘর এই কারণে বলে কারণ বাংলার মাটি কিন্তু কালীর জন্য প্রসিদ্ধ, তাই না? বাংলায় কিন্তু কালী, বিশেষ করে হুগলি ডিস্ট্রিক্ট তো আরো বেশি। বাইরের সমস্ত সাধু সন্তরা কিন্তু এটাই বলে, ও মাকে ঘর সে আয়ে হো। তো তার মানে বুঝতে পারছি যে তারা এই বিষয়টায় কতটা রিলেটেড, যে আমরা এমন একটা জায়গায় বাস করি বাংলার বুকে, বাংলার মাটিতে, সেখানে গিয়ে তুমি কত পজিটিভিটি পাবে, কত শক্তি পাবে, এটাকে কাজে লাগাতে হবে। মানুষের নেগেটিভিটি আসে কেন? এই যে তুমি বললে আসে কেন আসে, তোমার ভালো হচ্ছে, আমার মধ্যে প্রচুর হিংসা, ওটা তো চার্ট অবশ্যই সাপোর্ট করছে, তাই তোমার ভালো দেখা নিয়ে আমার নেগেটিভিটি শুরু হয়ে গেল। এটাই তো হয়, ও হচ্ছে আমার হচ্ছে না কেন, এই জন্যই তো নেগেটিভিটি হয়। আমি সব ব্যাপারে ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছি? কারণ আমি যোগ্যই নই, আমার যোগ্যতা নেই, আমি ওর মতো হওয়ার চেষ্টা করছি, তাই তো ভেতরে ভয়টা কাজ করছে। আমি যদি যোগ্য হই, আমার মধ্যে যদি সেই পারদর্শিতা থাকে, আমার মধ্যে যদি সঠিক অধ্যাবসায় থাকে, আমি যদি সঠিক যে কোনো বিষয় নিয়ে অধ্যয়ন করি, যদি একাগ্রতা থাকে আমার, তাহলে সেই বিষয়টায় কাজ করতে কোনো ভয় লাগবে না। কিন্তু আমি যেই নকল করতে যাবো, নকল করতেও জানো তো যোগ্যতা লাগে। তুমি কাউকে নকল করতে গেলেও তোমার যোগ্যতা লাগবে। যারা মিমিক্রি করে, যারা বড় বড় আর্টিস্ট, তাদের যোগ্যতা আছে, তারা ওই কাজটা করতেই জানে, ঠিক তাই না? ওরকম ভেবে কোনো লাভ নেই। ও বিরাট জায়গায় চলে গেছে, ওর লেজ ধরে টান, পা ধরে টান, ওরে কোনো লাভ নেই। তুমি তার চার্ট কোথাও নিয়ে যেতে পারবে না। যা লেখা আছে তার হবেই, কেউ আটকাতে পারবে না। ওই যে তোমাকে বললাম রেলের চাকরি, হ্যাঁ সত্যি এটা কিন্তু মানে আমরা ভেবে দেখিনি যে এইরকম হয় জিনিস। শুধু রেলে কেন, বহু জায়গায় আছে তো এটা। চাকরির ক্ষেত্রে কেন, অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে। তোমাকে আমি এরকম কথা বলছি, বহু মানুষকে দেখবে সে ল্যাং করে একটা কাপড়ের দোকানে কাজ করতো। কাপড়ের দোকানটাকে আমি ছোট করছি না, জাস্ট কাপড়ের দোকানে কাজ করতো কিংবা কোনো গ্যারেজে কাজ করতো, কিছুতে কাজ করতো। বিয়ের পর তার এমন শ্বশুরের অগাধ সম্পত্তি টম্পত্তি, সে একটা ভালো ব্যবসা করে ফেললো। কি করে হলো? ইন্টারলিঙ্ক হলো বলে তো হলো। অনেক সময় আমরা জ্যোতিষ করতে করতে বলি যে আপনার প্রাপ্তি দারুণ। প্রাপ্তি দাদা, 30-35 বছর বয়স, কবে প্রাপ্তি? 40-এর পর কি করে হবে? এই তো একটা লোকের ঘরে কাজ করে খাই বা একটা প্রাইভেট রুমে, কি করে হবে? এবার তাকে তো আমি বোঝাতে পারছি না কি করে হবে। যদি থাকে হবেই, কে দেবে কিভাবে দেবে তুমি জানো না, হট করে হয়ে যাবে। এবং হওয়ার আগে তুমি বুঝতে পারবে এটা হবে। আচ্ছা, বুঝতে পারবে ওই নেগেটিভিটি পজিটিভ। এবার দেখো কিছু মানুষ আছে জানো তো, এই যে রঙ্কিনী দেবীর, আমি এই রঙ্কিনী দেবীর ওইখানে যখন গিয়েছিলাম তখন একজন ভদ্রলোক, একজন বয়স্ক ভদ্রলোক, ওখানকারই লোকাল হবে, তিনি একটা দারুণ কথা বলেছিলেন যে মায়ের কাছে এসে দাঁড়িয়ে শুধু হাত জোড়ো করে বলুন যে মা আমাকে কৃপা করবেন, তাহলেই মা কৃপা করবে, কিছু চাইতে হবে না। অদ্ভুতভাবে আমি তোমাকে বলছি, কিছু মানুষ আছে দেখবে নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করে দিতে পারে। যে কোনো নেগেটিভিটি, সে বললো যে এই বলে, দেখ ছাত্র ওটা ছাত্র, ওইটা দেখ। আর কিছু কিছু মানুষ আছে তার মধ্যে অনেক অনেক তার কিন্তু আছে পজিটিভিটি আছে, সে সব কিছুকেই নেগেটিভ করে ফেলে। তাকে বলছে যে এই শোন না, এটা দামি, ধরো তার দামি গাড়ি আছে, বললো যে গাড়ি নিয়ে বেরোস না, গাড়ি নিয়ে এত লং ড্রাইভে গিয়ে কোনো লাভ নেই, কোথায় নেগেটিভিটিতে করে দিল। আর যার কিচ্ছু নেই, চলে গাড়ি বাড়ি ভাড়া করি, আর দীঘা মন্দারমণি ঘুরে আসি। ঠিক, নেগেটিভিটিকে পজিটিভিটিতে কনভার্ট করছে। সবটাই শক্তি, অন্তর্নিহিত শক্তি। এটাও কি কোথাও চার্টের উপর? হ্যাঁ, চার্টের উপর তো অবশ্যই, লগ্নের স্ট্রেংথ সমস্ত, তুমি যে ভাবটা ওরিয়েন্টেড কাজ করতে যাচ্ছ সেই ভাবের স্ট্রেংথটা থাকতে হবে। তো স্ট্রেংথ থাকতে, এই যে ম্যাক্সিমাম লোক কি বলে বলো তো, যে শনি খারাপ। শনি কেন খারাপ বলো তো? শনি যে কর্ম তুমি করবে সেই কর্মের ফল তোমাকে দেন হাতে ধরিয়ে দেবে।
আরে আমি অভ্যেস হয়ে গেছি লোককে ঠকিয়ে খাওয়ার। শনির মহাদশা বা সাড়ে সাতি পড়লো, আমাকে শনি বলছে এটা আর বাবা করলে হবে না, কিন্তু আমার তো তখন আমি শনিকে গালমন্দ করতে শুরু করে দিলাম। শনি দেবে না, তুমি ভালো করে যোগ্য হও, তোমাকে শনি বলছে তুমি যদি কাজ করো, স্বচ্ছতা রাখো, যদি যোগ্য হও, আমি তোমাকে একটা নয় 100টা সুযোগ করে দেবো, তোমায় কেউ মারতে পারবে না। কিন্তু তুমি তো সেটা করে অভ্যস্ত নও, তুমি তো ওই যে লোককে টানছো, নেগেটিভিটিতে চলে যাচ্ছ, তার ভালো দেখছো, তোমার মনে কষ্ট হচ্ছে। আর খুব সামান্য কথা বলে দিই আর একটা, সেটা হচ্ছে এই রঙ্কিনী দেবী ওরিয়েন্টেড। দেখবে কোনো বাড়িতে যদি কেউ মারা যায়, এটা কিন্তু খুব ভাইটাল একটা ব্যাপার, দেখবে সেই বাড়ি বেশ কিছুদিনের জন্য নেগেটিভিটিতে ভরে যায়। সেই বাড়ির যে ঊর্জা কিন্তু ডিসব্যালেন্স হয়। বাড়ির খুব প্রিয়জন হেড কেউ যদি মারা যায়, সেই বাড়ির কিন্তু ঊর্জায় একটা ডিসব্যালেন্স আসে, ব্যালেন্স হয় না বেশ কয়েক বছর। যদি তার পরের যে জেনারেশনের যে মানুষ সেটাকে ধরবে, সে যদি সঠিক ওয়েতে ধরে, তাহলে বেশ কয়েক বছর পর কিন্তু সেই ঊর্জা আস্তে আস্তে ফিরতে শুরু করে। না হলে সেখানেই অনেকেই দেখবে বলে যে আমরা না বেশ ছিলাম, মা মারা যাওয়ার পর বা ঠাকুমা মারা যাওয়ার পর বা বাবা বা কাকা মারা যাওয়ার পর আমাদের যেন সংসার আস্তে আস্তে ধসে গেছে। এটা বলে কিন্তু অনেকে, তুমি কেন বলে? তো যাদের এইটাও কিন্তু রঙ্কিনী দেবীর মন্দিরে তারা যেতে পারে। ব্যালেন্সটাকে ঠিক করতে হবে। ঊর্জা সবাই ফিরিয়ে আনতে পারে না, ফিরিয়ে আনার জন্য প্রকৃত কর্ম দরকার, সততা দরকার। আমি জ্যোতিষী মানে এমন নয় যে তুমি যেটা পারবে না সেটা আমি তোমার উপর জোর করে চাপিয়ে দেবো। প্রকৃত জ্যোতিষী সেই যে তার ক্লায়েন্টের, যে মানুষ তার কাছে এসছে, তার ভবিষ্যৎ জানতে বা তার জীবন সংক্রান্ত বিষয় জানতে, তাকে সেই প্রতিকারই করা উচিত তার চার্ট যে প্রতিকার সাপোর্ট করছে। আমার ব্যাংক ব্যালেন্স হবে বলে আমি স্টোন রেকমেন্ড করব, তাহলে আমাকে একদিন ভুগতে হবে, হবেই। কর্মফল তো আছে, কর্মফল তো আছেই। কোথাও না কোথাও তো তুমি কর্ম করে এসছো, সেই জন্যই তো 8 পাস করেও রেলে চাকরি করছে, যদি ওই নিরিখে আমি দেখি। মানে এটা তার, তুমি বলছো এটা তার কর্মফল কার্মিক তো আছেই। বহু মানুষ আছে অনেক কিছু করে, তবুও তার জীবনে কিছু ভালো হয় না। তার একটা তো, আমরা এই জীবনে জন্মেছি দুটো কারণে, এক হচ্ছে কারোর ঋণ নয় আমরা শোধ করতে জন্মেছি, নয় কেউ আমার কাছে ঋণী, সে আমাকে শোধ করবে সেটা ফেরত নিতে এসেছি। এর বাইরে কিচ্ছু নেই। তোমার কাছে আজকে আমি বসে আছি মানে তোমার সাথে আমার একটা কোথাও না কোথাও কিছু না কিছু একটা হিসেব নিকেশ ছিল, তাই আজকে বসে আছি। এত পৃথিবীতে এত মানুষ আছে, সকলের সাথে আমরা ওঠা বসা করি না, কাজও করি না। কাজ সেখানেই হয় যেখানে মনের মিল, এটা তো আমরা কথার কথা বলি যে মনের মিল হয়, মনের মিল নয়, যেখানে দুজনের ঊর্জা ম্যাচ করে। ঠিক, বহু মানুষ বহু কাজ করে, কোন মানুষটার কাছে গেলে আমার ঊর্জাটা ম্যাচ করবে সেটাই বড় কথা। দেখো, আমরা হিলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা মানুষের নেগেটিভিটি নিয়ে কাজ করি। যদি আমার মধ্যে পজিটিভিটি না থাকে, তাহলে আমি একদিন নেগেটিভিটিতে চলে যাব, আমার জীবন শেষ হয়ে যাবে, আমার পরিবার শেষ হয়ে যাবে। সেই জন্য নিজেকে তৈরি করতে হবে। ঠিক, অনেক অনেক ধন্যবাদ দাদা এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আরো একটা বেশ দমদার এপিসোড আমরা করলাম, আশা রাখবো গোসাই ঠাকুরের আড্ডায় আরো এপিসোড করব তোমার সাথে। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। আর দাদার ফোন নাম্বার কিন্তু স্ক্রিনে গেছে এবং ডেসক্রিপশন বক্সেও রয়েছে, আপনাদের যাদের মনে হচ্ছে যোগাযোগ করবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকের এপিসোডটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।